দিনাজপুর মানে আমাদের গ্রাম থেকে শুরু করে একদম যে কোচিং করতাম আমি, সেখানে প্রায় 6 কিলো দূরত্ব ছিল আর কি। আমার সাইকেলে করে সে সময় নিয়ে যেত। পেট্রোলটা পড়ে গেছিল ট্যাঙ্কি থেকে, হঠাৎ করে আগুন লেগে যায় বাসায়। আমার মা অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল, আর আমার বাবা 8 দিনের মতো সেই হসপিটালে ভর্তি ছিল। 1000 মার্কের একটা পরীক্ষা হয়েছিল আমার, মানে জেলা স্কুলে ভর্তি পরীক্ষা ঠিক আগে আগে। সে সময় আমি প্রায় 998 মার্ক পেয়েছিলাম। ক্লাস 7 এ ফার্স্ট হই, ক্লাস 8 এ ফার্স্ট হই, ক্লাস 9 এবং 10। আমি যে নতুন আমি এইভাবে পৃষ্ঠা উল্টাইতাম, আমি খুঁজে পেতাম না যে কোথা থেকে প্রশ্ন করতেছে। তো আমি খুব ডিপ্রেশনে পড়ে যাই এটা নিয়ে। বাবাকে ফোন করি, তো আমি এখানে থাকতে পারবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, নাহলে আমি আত্মহত্যা করবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। পেনেসা পাবলিকেশনের অন্যতম আয়োজন বিজয়ীদের পিছনের গল্প। তোমাকে কেউ বলেছিল তুই পারবি না, কেউ হাসছিল, কেউ বা করছিল সন্দেহ। তুমি হেরেও থেমে যাওনি। রাতের পর রাত, ব্যর্থতার পর ব্যর্থতা, তবুও তুমি রুখতে থেকেছ। তুমি দেখিয়েছ তুমি পারবে। এমনই সব স্বপ্ন জয় করেছ। তুমি দেখেছ তুমিও পারবে। তুমি দেখিয়েছ স্বপ্ন শুধু দেখা নয়, স্বপ্ন ছুঁয়ে দেখা অসম্ভব। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে এমনই একজনকে নিয়ে এসেছি যে শুধু স্বপ্ন দেখে নাই, সে স্বপ্নকে ছুঁয়ে দেখেছে। আর তেমন একজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি হচ্ছেন রায়ান ফারুক। রায়ান ফারুক, আমাদের প্রোগ্রামে তোমাকে শুভেচ্ছা। আমরা সর্বপ্রথম তোমার পরিচয় জানতে চাই। আমার নাম মোহাম্মদ রায়ান ফারুক, আমার বাসা দিনাজপুর। আমি এবার ফার্স্ট দিনাজপুর ব্রাঞ্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 583তম পজিশন অর্জন করেছি। তুমি কোন সাবজেক্ট পেয়েছো? আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টে এখন বর্তমানে আছি। আচ্ছা, আমরা তোমার সাথে আজকে আড্ডা দিতে চাই, গল্প করতে চাই এবং আমরা তোমার ইতিহাস শুনতে চাই। আমরা সর্বপ্রথম তোমার ছোটবেলা দিয়ে শুরু করি। তোমার জন্ম এবং তোমার প্রাইমারি লেখাপড়া কোথায় ছিল? আমার জন্ম দিনাজপুর জেলায় সদর উপজেলায়, গ্রাম হচ্ছে শ্বশুরা বোয়ালমারি, 5 নম্বর ইউনিয়ন। তো সেখানেই আমার জন্ম। তারপর সেখান থেকেই প্রাইমারি বলতে ব্রাক যেটা আমরা পড়ে থাকি, সেই ব্রাকে আমি পড়ছিলাম ক্লাস 1 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে তো ওখানে আমাদের গ্রামের মাটির বাসা ছিল আর কি। তো সে সময় আমার বাবা একটা বাইক কিনছিল, সেই সময় 2008 সালের দিক। তো 2008 সালে তুমি কোন ক্লাস? তখন আমি নার্সারি বা প্লে, আমরা শিশু শ্রেণী যেটা বলতাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমার বাবা সে সময় হচ্ছে যে বাইক কিনছিল, তা 10 দিনের মধ্যেই হচ্ছে পেট্রোলটা পড়ে গেছিল ট্যাঙ্কি থেকে। আর ওই সময় আমাদের বাসায় তখন কারেন্ট ছিল না, হারিকেন ছিল, যার কারণে হঠাৎ করে আগুন লেগে যায় বাসায়। আমার মা অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল। দিনাজপুর সদর হাসপাতাল, তখন দিনাজপুর মেডিকেল হাসপাতাল তখন ছিল না। সেই সময় দিনাজপুর সদর হাসপাতালে আমার মা প্রায় 22 দিনের মতো ভর্তি ছিল এবং সেখানে চিকিৎসারত ছিল। আর আমার বাবা 8 দিনের মতো সেই হসপিটালে ভর্তি ছিল। তো তারপরেই হচ্ছে আমার বাবা সুস্থ হয়ে যাওয়ার পরে স্বপ্ন থেকে যে আমার ছেলেকে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার এমন কিছু একটা বানাবো, তো সেজন্য শহরে পড়ালেখা করানো লাগবে। তো তারপরেই হচ্ছে সাইকেলে করে আমাকে দিনাজপুর মানে আমাদের গ্রাম থেকে শুরু করে একদম যে কোচিং করতাম আমি, সেখানে প্রায় 6 কিলো দূরত্ব ছিল আর কি। আমার সাইকেলে করে সে সময় নিয়ে যেত। আবার হচ্ছে আমি যতক্ষণ ওখানে বসে থাকতাম, ততক্ষণ মানে ক্লাস করতাম যতক্ষণ, আমার বাবা ততক্ষণ বসে থাকতো। তারপর আমার ক্লাস শেষ করে আমার বাবা আমাকে আবার বাসায় নিয়ে আসতো। তো সে সময় বলবো যে আমার বাবার বিজনেসের কেবল গ্রোথ হচ্ছিল। আর সে সময় আমাকে এভাবে সময় দেওয়া অনেক কিছু আর কি। তারপরেও আমি আমার কোচিং এ 1000 মার্কের একটা পরীক্ষা হয়েছিল আমার, মানে জেলা স্কুলে ভর্তি পরীক্ষা ঠিক আগে আগে। সে সময় আমি প্রায় 998 মার্ক পেয়েছিলাম। তো আমার শিক্ষক বা বাসার সবাই ধরে নিয়েছিল যে আমি হয়তো বা চান্স পাবো, কিন্তু ভাগ্যক্রমে আমার দিনাজপুর জেলা স্কুলে চান্স হয়নি। তো সবাই অনেক ভেঙে পড়ে, আমি ভেঙে পড়ি, আমার বাবা ভেঙে পড়ে, মা ভেঙে পড়ে যে কি হলো। তারপরও বাবা বললো ঠিক আছে, তাহলে তোমাকে শহরে একটা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দিই। তারপর তো যখন হইলো না, তখন হচ্ছে আমাকে শহরে একটা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দেয়। কিন্ডারগার্টেন স্কুলের নাম ছিল হোলি চাইল্ড কেয়ার এন্ড প্রি-ক্রেডিট স্কুল। সেখানে আমি ক্লাস 2, 3, 4, 5 পাস করেছি সেখান থেকেই। এবং আমার ক্লাস 5 এ মানে পিএসসি পরীক্ষায় জিপিএ 5 সহ সরকারি স্কলারশিপ বৃত্তি ছিল জেনারেলে। পরে হচ্ছে আমি ক্লাস 6 এ ভর্তি হই পুলিশ লাইন্স স্কুল দিনাজপুরে। সেখানে আমি ক্লাস 6 পাস করার পর আমার কেন জানি মনে হচ্ছিল না যে আমার মন বসতেছিল না, যে আমি আমার প্রপারটা হয়তো বা দিতে পারতেছি না বা এমন কোনো একটু সমস্যা হচ্ছে। তো আমার বাবা বোঝার পর আমাকে ভর্তি করায় দেয় দিনাজপুরের অন্যতম সেরা স্কুল, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল চিরবন্দর। সেখানে হচ্ছে ক্লাস 10 পর্যন্ত আমি পাস পড়ি আর কি। তো ক্লাস 7 এর জন্য আমি ভর্তি হই সেখানে আমার ওয়েটিং থেকে আমাকে ডাকা হয়েছিল। মানে মেধা তালিকা, একদম শুরুর মেধা তালিকা আমি ছিলাম না, ওয়েটিং থেকে আমাকে ডাকা হয়েছিল। সেখানে আমি তারপরে ক্লাস 7 এ ফার্স্ট হই, ক্লাস 8 এ ফার্স্ট হই, ক্লাস 9 এবং 10
তার মানে তুমি যখন ওয়েটিং থেকে ডাকতে ছিল কোন ক্লাস? ক্লাস 7 এ। ক্লাস 7 তখন ওয়েটিং থেকে তুমি ফার্স্ট হয়ে যাও? হ্যাঁ, ক্লাস 7 এ এসে আমি ফার্স্ট হয়ে যাই, পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যাও। হয়ে যাই। এটা কি মানে কিভাবে সম্ভব? সেই সময় আমি প্রচুর পড়ালেখা বলতে কি মানে নিজের মধ্যে একটা জেদ ছিল যে ওয়েটিং থেকে আসছি, আর এর আগে আমার অনেক ভালো পজিশন ছিল, কিন্তু মাঝখানে ক্লাস 6 এ আমার অনেক গ্যাপ চলে যায়। মানে যখন পুলিশ ছিলাম তখন আমার অনেক গ্যাপ হয়ে যায়। এই গ্যাপটার কারণেই আমি মূলত মেধা তালিকা ঢুকতে পারিনি। তো অনেক জেদ ছিল, আর বন্ধু বান্ধব স্যার সবাই খুব হেল্পফুল ছিল। বিশেষ করে আমি বলবো আমার ক্লাস 7 এ আমার যে ক্লাস টিচার ছিল আলমগীর কবির স্যার, উনি খুবই হেল্পফুল ছিল। আর আবার মানে উনি আমার শুধু ক্লাস টিচার না, আমার রুম টিচারও উনি ছিল। ওখানে কিন্তু আবাসিক সিস্টেম। হ্যাঁ, তো যে আমি আবাসিকে থাকতাম সেই আবাসিকের উনি রুম টিচারও ছিল। তো উনি একদম শুরু থেকেই হেল্প করছিল, আমার যা যা লাগে আমার বাবার সাথে কথাবার্তা বলা, আর টিচাররা খুব হেল্পফুল ছিল। পরীক্ষা দিই, ঠিক আছে, আর নিজেও পড়ি অনেক। সেই সময় যেভাবে পড়ালেখা করতাম ওইভাবে যদি আজ পর্যন্ত কন্টিনিউ করতে পারতাম তাহলে তো আরো অনেক ভালো পজিশন করতে পারতাম, কিন্তু সেটা হয়নি। আচ্ছা, তাহলে তুমি 7, 8, 9 একটা না প্রথম হয়ে যায়। আর ক্লাস 8 এ আমার আবার সরকারি বৃত্তি আসে সাধারণে। ক্লাস 10 এও সেম সাধারণে বৃত্তি আসে আমার। আচ্ছা, তার মানে এসএসসি তো তোমার সাধারণ, এসএসসি তে তুমি জিপিএ 5 পেয়েছি। এবং আমার বেস হচ্ছে 2021 এসএসসি। হ্যাঁ, সেই সময় করোনার কারণে আমাদের 3টা সাবজেক্টের পরীক্ষা হয়েছিল, ফিজিক্স, কেমিস্ট্রি এবং যেটা মেইন সাবজেক্ট ছিল, আমার মেইন সাবজেক্ট ছিল হায়ার ম্যাথ। তো ওই হায়ার ম্যাথের আমাদের পরীক্ষা দেওয়া লাগছিল। 300 মার্কের পরীক্ষা হয়েছিল। 300 মার্কের মধ্যে আমার মার্ক ছিল 298 মোট। 300 মার্কের মধ্যে 298? হ্যাঁ, মাশাআল্লাহ, তা তো অনেক। তো আর বাকি মার্কগুলো আমাদের জেএসসি থেকে নেওয়া হয়েছিল আর কি, যার কারণে আমার ট্যালেন্ট পড়ে না আসে সাধারণে বৃত্তি আসছিল। আচ্ছা, তার মানে ওখানে যদি তোমার আরো ভালো থাকতো তাহলে তুমি ট্যালেন্ট পড়ে বৃত্তিটা পেতে। যে তারপরে এটা অনেক ভালো অ্যাচিভমেন্ট। তুমি যেটা পরীক্ষা দিয়েছো এবং চ্যালেঞ্জ নিয়েছো সেই স্থানে তুমি 300 মধ্যে 298 পেয়েছো। এটা তো তার মানে কি আমরা বলতে পারি এক সাবজেক্টে তুমি 100 মধ্যে 100 পেয়েছো? 2 সাবজেক্টে আমি 100 মধ্যে 100 পেয়েছি, আর এক সাবজেক্টে আমার 98 ছিল। আচ্ছা, কোন সাবজেক্টে কোন সাবজেক্টে? আমার কেমিস্ট্রি এবং ম্যাথে 100 করে ছিল, আর ফিজিক্সে ছিল 98। ওকে, ফাইন, খুব ভালো একটা রেজাল্ট। এরপরে তুমি ইন্টার কোথায় লেখাপড়া করলে? তারপরে যেহেতু একদম শুরু থেকেই ভালো মার্ক পেতাম বা ভালো রেজাল্ট করতাম স্কুলে, বাবার অনেক স্বপ্ন ছিল। ওটা কিন্তু আমাদের চিরিবন্দর উপজেলার মধ্যে, সদর উপজেলার মধ্যে না স্কুলটা। তো আমার বাবা প্রত্যেক শুক্রবার দেখা করতে যেত আমার সাথে, এবং দেখা করার জন্য আমাকে রাখে আসতো বাসায় আমার বাবা। তখন মানে দেখতাম বাবার চোখ দিয়ে পানি বেরোয় আর কি, হালকা ঝলসে মানে যেটা আমরা বলি আর কি। তো চেষ্টা করতাম যে ভালো কথা যাইতে হবে। স্যাররা একদম আমার স্কুলের একদম প্রত্যেকটা শিক্ষক আমাকে খুব ভালোবাসতো। প্রত্যেকটা শিক্ষক আমাকে খুব ভালোবাসতো, এবং কি যারা ওখানকার মেম্বার ছিল, যেমন পিওন থেকে শুরু করে একদম আরো নিম্ন পর্যায়ে যারা খাওয়াইতো তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সবাই চিন্তা আমাকে। তো সবাই আশা করছিল যে ভালো কথা যাবো, তো আমিও ওইটাই নিই প্রিপারেশন। তো দেখা যায় যে আমি তো গ্রামে ব্যাক করছি স্কুল থেকে গেছে। তো শহরের পরিবেশ কি বা কে কি করতেছে আমি জানি না। আমি শুধু স্কুল থেকে শুনছিলাম যে নটর ডেম কলেজ অনেক ভালো, সেখানে ভর্তি হলে লাইফ সেটেল হয়ে যায়। তো সেই ধারণা থেকে আমি আবার বাসায় এসে হালকা করে ইয়ে করতাম, নটর ডেম কলেজের প্রিপারেশন নিয়েছিলাম। আর নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা দিই। সেই সময় আমার প্রথমবার ঢাকায় আসে আর কি, নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসি। তো দিয়ে সে সময় আবার করোনা যেহেতু রানিং ছিল, আমার একটু করোনা হয়েছিল, মানে জ্বর ছিল প্রচুর, কাশি কফ সবই ছিল। তারপরে ডাক্তার দেখানো হয়, ডাক্তার দেখা ওষুধ খায়, জ্বরটা কমে যায়। তো তারপরে দেখি যে না আমার নাম চলে আসছে, মানে রিটার্নে আমি পাস করে গেছি, আমার নাম চলে আসে ভাইবার জন্য। তো ভাইবা দিতে যাই, সেদিন ভাইবা দিই। ভাইবা দেওয়ার পরেও কনফিডেন্ট ছিল যে পাবো আর কি সাবজেক্ট, মানে চান্স পাবো নটর ডেম কলেজে। বসে আছি একদিন, হঠাৎ পরের দিনে তো সম্ভবত আমাদের ভাইবার রেজাল্ট দিয়ে দিয়েছিল, মানে কে চান্স পেয়েছে। তো পরের দিনে বিকালে দেখছি যে আমার চান্স হয়ে গেছে। তো সবাই খুব খুশি। চান্স পাওয়ার অনুভূতি আসলে কেমন ছিল? সেই সময় অনুভূতি খুব ভালো ছিল, যেহেতু আমি ঢাকায় নতুন আসছি এবং আসার পরে আমি অসুস্থ হয়ে যাই। আর সেই অবস্থা থেকেই আমি একটা ভালো পজিশন করতে পারছিলাম, মানে চান্স পেয়েছি নটর ডেম কলেজ, বাংলাদেশের সেরা কলেজ আমরা বলে থাকি। হ্যাঁ, সেই কলেজে আমি চান্স পেয়েছি। আমি বাসায় ফোন করি, বাবা তো খুব খুশি, ঠিক আছে। আমার শিক্ষকরাও খুব খুশি। আমাকে আমাদের স্কুলের যে পেজ ছিল সেই পেজ থেকে আমার ছবি পোস্ট করা ছিল, শুধু আমরা 8জন। তারপরে বাইকে করে পুরো এলাকায়, মানে যেখানে যেখানে যায় আমার বাবা ঘুরতে আর কি, ওদিন আমাকে নিয়ে গেছিল, যে পরিচয় করে দিয়েছিল যে আমার ছেলে নটর ডেম কলেজে চান্স পাইছে। আমাদের ক্লাস শুরুর 1 মাস আগে আমি ঢাকা চলে আসি। তো আসার পরেই বুঝতে পারি যে কিছুটা হলে আমি পিছিয়ে আছি, কেননা 1 মাস পরে আসো না 1 মাস আগে, ক্লাস শুরু 1 মাস আগে আমি ঢাকা চলে আসি। আসার পরে আমি বুঝতে পারছি যে আমার
আমি কিছুটা হলেও পিছিয়ে আছি। পিছিয়ে আছি। কেননা যখন আমি দেখলাম যে ঢাকার ছেলেপেলে বা আমাদের দিনাজপুরে যারা সদরে ছিল বা জেলা স্কুলে পড়তো যারা, তারা দেখি যে কারো ফার্স্ট চ্যাপ্টার শেষ, কারো আবার মানে পুরো বই শেষ, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার দুটাই শেষ, মানে হ্যাঁ। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই শেষ আর কি, আচ্ছা, বুঝতে পারি। তো খুব টেনশন হচ্ছিল। তারপরে যখন ক্লাসে যাওয়ার পরে আমি তো একদম নতুন, মানে এইচএসসি বই কেবল খুলতেছি। আমি ঢাকা নীলক্ষেত থেকে ওই সময় বই কিনে নিয়ে গেলাম, নিয়ে আমি খালি কেবল বই খুলতেছি, আর তারা হচ্ছে বই ওদের শেষ। তো ওরা খুব ভালো মতোই জানে যে ওদের মানে কোন জায়গাগুলো ওরা বুঝতে পারতেছে না বা কোন জায়গাগুলো কঠিন লাগে। তো ওরা ওই অনুযায়ী ক্লাসে প্রশ্ন করতো স্যারকে। আমি যেহেতু নতুন, আমি এইভাবে পৃষ্ঠা উল্টাইতাম, আমি খুঁজে পেতাম না যে কোথা থেকে প্রশ্ন করতেছে। তো তার মানে ওদের যেটা কমপ্লিট হয়ে গেছে, ওরা সবকিছু শিখে ফেলেছে, তুমি এখনো দেখোই না আসলে ওটার মধ্যে কি আছে, এটা কি আসলে কি বলছে। কিন্তু এই স্থান থেকে তারা তো আসলে যেটা পারতো না সেটাই প্রশ্ন করতো, আর তুমি তো আসলে তখন সেটাই খুঁজে পেতেন না যে এটা আসলে কোথায় আছে, কোথা থেকে আছে। হ্যাঁ, তো আমি খুব ডিপ্রেশনে পড়ে যাই এটা নিয়ে। তো যেহেতু স্কুলের একদম শুরু থেকে ভালো পজিশন করি, প্রতিটা শিক্ষক জানে যে ভালো কিছু করবে অথবা বুয়েটে টপ করবে। তারপর আমার বাবা মাও খুব আশা ছিল যে বুয়েট বা মেডিকেলে আমার ছেলে যেটা দিয়ে পরীক্ষা দেবে আমার ছেলে চান্স পাবে। হ্যাঁ, এই আশা ছিল। আর সে সময় ওই যে শুরুর দিকে যে বলছিলাম যে মেডিকেলের ধারণা, তো আমার বাবার সেই ধারণাটা চেঞ্জ হয়ে যায়, বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। আমি যখন ক্লাস শুরু করি আর কি, তো আমি একটা উদাহরণ দিই যে আমার ক্লাসে কারা ছিল। আমার ক্লাসে 2023 সালে এইচএসসি দিয়ে বের হয়ে যে ছেলে বুয়েটে ফার্স্ট হয়েছে, সে ছেলে হচ্ছে আমার ফ্রেন্ড হয়, মানে ও আমার পাশে বসতো আর কি। ঠিক আছে, তো তাদের যে পড়ালেখার ধরন, যেহেতু ওদের বই কমপ্লিট আর আমার কেবল শুরু, তো এই হিউজ একটা মানে গ্যাপ দেখার কারণে আমার একটা মানে খুব টেনশন কাজ করতেছিল, ডিপ্রেশনে চলে গেছে। আসলে ওরা তো কমপ্লিট হয়ে গেছে, আমি তো এখন কিছু শুরু করতে পারি। হ্যাঁ, তো আমি প্রচুর ডিপ্রেশনে চলে গেছি। আর হচ্ছে খারাপ লাগতেছিল খুব, ক্লাসে গেলেই মানে খুব খারাপ লাগতো, মন দিতে পারতাম না। তো সব মিলাই দেখি যে অবস্থা খুব একটা ভালো না। ঠিক আছে, বাবাকে ফোন করি, ও আমি এখানে থাকতে পারবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, নাহলে আমি আত্মহত্যা করবো। আমার বাবাকে বলি। কতদিন পরে সেটা ক্লাস শুরু 2 মাস পর। 2 মাস পরে বাবাকে ফোন করা হচ্ছে যে বাবা আসলে মানে সবার পরিবেশ দেখে, জায়গার পরিবেশ দেখে মনে হচ্ছে না যে আমি আর থাকতে পারবো। আর যেহেতু ইচ্ছা ছিল প্রথম দিকে যে বুয়েটে টপ 100 এর মধ্যে থাকবো এমন একটা, সেই জায়গায় দেখতেছি আমার ক্লাসে প্রায় 20-30 জন আমার থেকে আগে আছে। এমন আমাদের গ্রুপ ছিল প্রায় 16টা, আমি ছিলাম গ্রুপ 5 এ। ঠিক আছে, এরকম প্রতিটা গ্রুপে এরকম 20-30 জন করে আগে আছে। সে সময় আমার মাথা ছিল না যে বাংলাদেশে ঢাকা ভার্সিটি হোক বা হচ্ছে বুয়েটের শেষের দিকে সাবজেক্টই হোক বা বুয়েট বাদ দিয়ে কুয়েট চুয়েট আছে, এগুলো আমার মাথা ছিলই না। আমার মাথা ছিল যে বুয়েট আমি টপ 100 করবো, টপ 100 মধ্যে থাকবো, একটাই আশা শুধু আমি বুয়েটে পড়বো। তো যার কারণে হচ্ছে খুব ডিপ্রেশন চলে যায়। বাবাকে ফোন করি, বাবা আসে। সেদিন আমাদের বাসায় কাজ ছিল কিছু, তারপর বাবা কাজ ছাড়ে দিয়ে চলে আসে ঢাকায় রাতের বেলায়। আসার পর আমাকে বলে কি হয়েছে, আমি বলছি আমার এমন সমস্যা, আমার থাকতে অসুবিধা হচ্ছে, আমি পারবো না। বলতেছে ঠিক আছে বাসায় চলো। বাসায় যেদিন যাই তখন দেখি যে বাবার খুব মন খারাপ, যে ছেলে আমার এত ভালো, সে ছেলে ছাড় দিয়ে আসছে, এত ভালো একটা জায়গায় গেছে। ঠিক আছে, যারা অনেকে চান্স পায় না। ঠিক আছে, হ্যাঁ, আর সেই হাজারো শিক্ষার্থী স্বপ্ন থাকে আমি নটরডেমে পড়বো, আর সেখানে তুমি নটরডেমে চান্স পেয়ে তুমি চলে যাচ্ছ। মেচে থাকতাম, মেচে ঘুম একটু অসুবিধা হতো, যেহেতু গরমের সময়, সেই জন্য গরমের সময় ছিল এপ্রিল জুন এই সময়, তো গরম ছিল খুব। আর হচ্ছে ম্যাচের মধ্যে সেভাবে ঠান্ডা পানিও পাইতাম না, বা মানে নতুন ভাবে একটা পরিবেশে আসে খাপ খাওয়ানোটা অসুবিধা ছিল। তো আমার ভাই হচ্ছে সে সময় মিরপুরে থাকতো, আমার আপন বড় ভাই। আমার বড় ভাই হচ্ছে বিজিএম ইউনিভার্সিটিতে পড়ালেখা করতো সে সময়। ভাইয়াও খুব মানে সেদিন আমার ভাই চলে আসলো ওখান থেকে মিরপুর থেকে আমার কাছে মতিঝিলে আরামবাগে আসে, আমার সাথে কথা বলছে যে চেষ্টা কর কি হয়। ঠিক আছে, তোকে পাশ করলেই হইলো, এখান থেকে এসএসসিটা পাশ করে বেরোলেই হইলো, ওদিকে টেনশন করা লাগবে না, বইটা চিন্তা করতে লাগবে না, কোনো টেনশন করা লাগবে না, তুই যদি এসএসসিটা এখান থেকে পাশ করে বেরো। ভাই বলতো। তারপর আমার খালাতো ভাই নওশাদ ভাইয়া, উনি অনেক বড় জায়গায় আছে, আমার আরো খালাতো ভাই হচ্ছে সাব্বির ভাই, সবাই আমাকে নিয়ে বসছিল আর কি, যে তুমি পারবা। ঠিক আছে, তোমার আর ওগুলা চিন্তা করার দরকার নেই, ভার্সিটি এডমিশন এগুলো তোমার এখন টেনশন করার দরকারই নেই, তোমার এখন ফোকাস হচ্ছে তুমি এসএসসিটা দাও। ঠিক আছে, তারপরেও আমার মানে হচ্ছিল না আমার দ্বারা, মানে কোথাও না কোথাও যায় দেখছি যে হচ্ছে না, ক্লাসে গেলে মন খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো তারপরে আমি বাবাকে ফোন করি, মানে লাস্ট বাবাকে ফোন করি, বাবা আসে, আসার পরে বাবাকে সব খুলে বলি। বাবা তখন বলে ঠিক আছে তুমি দিনাজপুর চলে যাও। তো বাবার সাথে দিনাজপুর চলে যাই, যাওয়ার পর দেখি বাবারও মন খারাপ, মারও মন খারাপ, আমাকে নিয়ে বসে থাকতো। তারপরে আমি ভাবলাম যে হয়তো বা আমি দিনাজপুর সরকারি কলেজ বা অন্য কোনো কলেজে ভর্তি হয় দিনাজপুর থেকে পড়ালেখাটা করি। যখন তোমার আব্বু মন খারাপ দেখলে তখন আসলে তোমার অনুভূতিটা কেমন ছিল, কিংবা তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছিল আমার দ্বারা কিছু করা সম্ভব না, মানে আমি শেষ এখানেই, আমার দ্বারা শেষ, আমার দ্বারা পড়া হবে না। তখনও মানে তোমার কাছে এইটাই মনে হতো যে আসলে আমার দ্বারা সম্ভব না? সম্ভব না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে আমি ভাবছিলাম যে দিনাজপুরে চলে যাবো। দিনাজপুরে সরকারি কলেজ আছে, সিটি কলেজ আছে, আমাদের আরো অনেক কলেজ আছে, এগুলো কোনো কলেজে ভর্তি হয়ে যাবো, এখান থেকে এইচএসসি দিব, দিয়ে আমি আবার প্রিপারেশন নিলে ভালো কিছু করবো। তো সেই সময় আমি আবার একটা ডিসিশন নিই যে যেহেতু আমি দেখতেছি যে আমার ফ্রেন্ডদের বই শেষ, আমার এখনো শুরু হয়নি, তো আমি ডিসিশন নিই যে আমি গ্যাপ দিব 1 বছর। 1 বছর গ্যাপ দিয়ে তারপর আমি 24 পরীক্ষা দিব। আচ্ছা আচ্ছা, তো বাসা থেকে বলে ঠিক আছে তুমি পরীক্ষাটা দাও, এসএসসিটা দাও। আমি বলি ঠিক আছে। তো আমি 1 বছর গ্যাপ দেওয়ার ডিসিশন নিই, নেওয়ার পরে আমার বাবা মানে দেখে যে তারপরও মানে আমি খুব যেটা সহজভাবে মনে করছিলাম যে খুব সহজভাবে এটা বিষয়টা মানে ক্লোজ হয়ে যাবে, সে বিষয়টা অত সহজে ক্লোজ হয় নাই। আশেপাশের লোকজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারপরে হচ্ছে মানে সবার খুব কটু কথা শুনতে হয়েছে। কেউ বলতেছে যে পারেই না, ঠিক আছে, ওখানে যায় মানে ফেল করে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কি বলে প্রেম করে হয়তো বা দিনাজপুরে কোনো, ঠিক আছে, এই কারণে হয়তো বা চলে আসতেছে ঢাকাতে ছাড়ে। তো আমার বিষয়টা খুব হাস্যকর লাগছিল যে প্রেম করে, ঠিক আছে, কারণ আমরা যখন নটরডেম কলেজে পড়ি তখন আমাদের কিন্তু মানে একটা ডিমান্ড থাকে আলাদা ঢাকার মধ্যে। আমি দেখছি আর কি, আমি যে কোনো দোকানে যাই বা যেখানে যাই আমি দেখি যে আমাদের আলাদাভাবে একটু আপ্যায়ন করা হয়তো। তো সেই জায়গা থেকে আমি রিলেশন করি বলে আমি দিনাজপুরে বেক করবো, ঠিক আছে, এই বিষয়টা আমার কাছে খুব মানে হাস্যকর লাগছিল। তো এগুলা নিয়ে মানে প্রচুর আবার ডিপ্রেশন চলে যায়। আমার বাবা বলছিল যে তুই এক কান দিয়ে শুনবি আর কান দিয়ে বের করে দিবি, কে কি বলে বলো। মানে সেই সময়টা আমার কাছে সব থেকে আপন ছিল আমার ফ্যামিলি। আমার বাবা মা, আমার ভাই, আমার ভাবি, এই সব থেকে আপন ছিল আমার ফ্যামিলি। ফ্যামিলির বাদে বাইরে থেকে তেমন খুব একটা সাপোর্ট পাইনি সেই সময়টায়। তো আমি ওদের বাসার কথা শুনতাম যে যা বলবে বাসা থেকে যেটা বলবে সেটাই মানে নেবো। আমার বাবা বলছিল তুই এক কান দিয়ে শুনবি আর কান দিয়ে বের করে দিবি। তো আমি এক কান দিয়ে শুনতাম আর কান দিয়ে বের করে দিতাম, কিন্তু তারপর খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। তো সেই সময় আমাকে ডাক্তার দেখানো হয়, একজন মানসিক ডাক্তার দেখানো হয়। তো আমি ডিপ্রেশনের লেভেল এত উপরে চলে গিয়েছিল যে ডাক্তার দেখাতে চেয়েছে। হ্যাঁ, তো ডাক্তার দেখাই আমি। ডাক্তার দেখানোর পরে মানে তার আগে এলাকায় খোঁজ নেওয়া হয় যে কোন ডাক্তার ভালো। অনেকে বলতেছে যে কাজে লাগাই দেন, ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে। তো এটা কি আমাদের ডাক্তার বলছিল না এলাকার লোকজন? আচ্ছা আচ্ছা, তার মানে এলাকার লোকজন থেকে আমরা কয়েকটা বিষয় আসলে জানতে পারলাম। আমরা যদি মুঠা দেখে বলি এলাকার লোক কি বলতে পারে, মানে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের যে এলাকায় যদি আমরা যদি ব্যর্থতায় পর্যবেসিত হই, আমরা যদি ব্যর্থতা আমাদেরকে চারিপাশে ঘিরে ধরে, তাহলে সমাজ তোমাকে অনেক কিছু বলবে, তোমার প্রতিবেশী তোমাকে অনেক কিছু বলবে। সেই তদ্রুপ ভাবে আমাদের রায়হান ফারুককেও তারা অনেক কিছু বলেছে যে বিয়ে করায় দিতে হবে, রায়হান ফারুক প্রেম করে, তারপর কি বলেছে কাজে লাগায় দিতে হবে, জমির কাজ লাগাতে। আমরা সবচেয়ে বড় যে বিষয়টি লক্ষ্য করেছি, দেখো তুমি যখন সফলতা অর্জন করো, এই সফলতা যদি তুমি ধরে রাখতে না পারো, তখন মানুষ আসলে তোমাকে এটা নিয়ে সন্দেহ করে যে আসলে তুমি এটা সফলতা অর্জন করেছিলে কিনা। এই জন্য তাকে প্রশ্ন করতেছিল যে আসলেই সে পাশ করতে পেরেছে কিনা, সে ফেল করেছে কিনা। কিন্তু তার বাস্তবিক যে আসলে প্রবলেমটা ছিল এটা আসলে কেউ জানে না। হ্যাঁ, আমরা তারপর শুরু করতে পারি। তারপর ডাক্তার দেখাই, ডাক্তার বলছিল ওকে একটু 6 মাসের মতো, বাপ মাকে বলছিল যে ওকে একটু 6 মাসের মতো রেস্ট দেন। আচ্ছা, একটু রেস্ট দেন। ও সেই সময় আমাকে কিছু রুটিন দেওয়া ছিল যে প্রতিদিন খেলাধুলা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, তারপর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ, তোমাকে রেগুলার আইপি ফিরে আসার জন্য 5 ওয়াক্ত নামাজ সাজেস্ট করেছে। তারপর হচ্ছে খেলাধুলা করা, বিকালে করে 2-3 ঘন্টা করে খেলাধুলা করা, এলাকার মানুষ মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু মেলামেশা করা, হাসি খুশি থাকা, এমন কিছু আর কি ডাক্তার দিছিল। আর পাশাপাশি ওষুধ দিছিল। তো এইগুলো কি করা হতো কিনা? হ্যাঁ, আমার এগুলো নিয়মিত সেই সময় করা হতো। আমি সেই সময় নামাজ পড়তাম। আমার মানে দেখা গেছে যে খুব বেশি হেল্প পেয়েছি আমি নামাজে যাই। নামাজে পড়লে আল্লাহ চাইলে একটু মানে মন ফ্রেশ হয়ে যেত আর কি, টেনশনটা একটু দূর হয়ে যেত। তো নামাজ পড়লেই মনে হতো যে না এই মানে প্রশান্তি লাগছে। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গা থেকে নামাজ পড়া হতো, প্রতিদিন খেলাধুলা করতাম। তো এই যে বাইরে যে যাইতাম মানে ফ্রেন্ড সার্কেলদের সাথে যে ঘোরাঘুরি করতাম, সেই সময় দেখা যায় যে কোনো গার্জিয়ান আসে বা কেউ আসে বললো যে কি করতেছে এখন, ঠিক আছে। আমি তো ভাবছিলাম যে আমি পড়ালেখা করবো না, বাবা আমাকে বলে দিচ্ছে আমি পড়ালেখা করবো না, ঠিক আছে। বাবা মা বলছে ঠিক আছে তুমি আগে সুস্থ হও তারপর দেখা যাবে। তো মানুষজন যখন এভাবে বলা শুরু করলো যে কি করতেছো তুমি, তখন আমি মানে উত্তর যে দিব সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না যে আমি কি করব। তো তখন আমার ভাবি যে না, পড়ালেখাটা করা শুরু করা উচিত, আবার পড়ালেখা করা উচিত। তো ওই যে গ্যাপ দিলাম 1 বছর সে সময় ডিসিশন। তো যে বসে থাকতাম বাসায় আর কি, সে সময় ফোন ঘাটে মানে ইউটিউবে সার্চ দিতাম যে কোন সাবজেক্টগুলো ভালো, কোন কেরিয়ার কেমন। তো সেই সময় আমি দেখি যে আমাদের ফোকাসের কিছু সাবজেক্টের রিভিউ পাওয়া যায়, আবার অনেক ডিপার্টমেন্ট থেকেই মানে সাবজেক্টের রিভিউ পাওয়া যায় যে এই সাবজেক্টগুলো পড়লে এমন পাওয়া যায়, বা এই সাবজেক্টগুলো নিয়ে ভার্সিটিতে পড়তে গেলে এই
রিকোয়ারমেন্ট লাগে, দেখি যে আমি এগুলো পারি, খুব ভালো পারি এগুলো আমি। যেমন বাংলা আমি খুব ভালো পারি একদম। আমাদের কলেজে অলিম্পিয়াড হয়েছিল বাংলা, মানে তারপর হচ্ছে আমি সবকিছু ডিসিশন নিয়ে তারপর বাসায় বলে যে ঠিক আছে আমি কলেজে ভর্তি হবো। তো আমাকে দিনাজপুর হলিল্যান্ড কলেজে ভর্তি করে দেওয়া হয়, একটা বেসরকারি কলেজ, যেটা অনেক ভালো। ওখানে আবাসিক ব্যবস্থা আছে, কিন্তু আমি আবাসিক থাকিনি, যেহেতু আমার বাসা দিনাজপুরে, আমি আবাসিকে থাকিনি। তো সেই কলেজে হচ্ছে আমি ভর্তি হওয়ার পর সেখানকার আমি বাংলা মানে বাংলা ইংলিশ এই ডিপার্টমেন্টের টিচারদের সাথে কথাবার্তা বলি যে স্যার আমার তো সায়েন্স থেকে আমি পারি, কিন্তু যাই ঢাকায় যায় সেই পরিবেশের সাথে মিলামিশে আবার মানে অতিরিক্ত চাপ নিয়ে কাজ করাটা আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি কি করতে পারি। তো সেই সময় আমাকে স্যাররা উপদেশ দিছিল যে তুমি বিভাগ পরিবর্তন করো, তুমি এসএসসিটা দাও, এসএসসিটা সায়েন্স থেকে দাও, তুমি তো এসএসসি সায়েন্স থেকে খুব ভালো পড়ো। আমি আমার কলেজে মানে যে কলেজে ভর্তি ছিলাম আমার টপ 10 এর মধ্যে থাকতাম। যে মেয়ের সাথে আমি কম্পিটিশন করতাম সেই মেয়ে এবার বুয়েটে চান্স পেয়েছে, সে সিএসসি তে আছে। তো যাই হোক, তারপরেও আমি ডিসিশন নিয়েছিলাম যেহেতু মানে আবার ওখানে সায়েন্সে ভালো পড়ার পর আমি ডিসিশন নিয়েছিলাম যাই হোক আমি সায়েন্সে পাঠাই দিলেও আমি আর এখন যাবো না ওদিক, আমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিব। এইটা মনে হয় আসলে এক্স্যাক্টলি কারণটা কি, যে সায়েন্সে যেহেতু আমরা দেখতে পাচ্ছি তুমি 300 মার্কের মধ্যে 298 পেয়েছো, এটা একটা হিউজ একটা মার্ক, এবং বলা যেতে পারে এই বিষয়ে তুমি খুবই দক্ষ। হ্যাঁ, তাহলে হঠাৎ করে মানে এই যে ডিসিশনটা নিলে, এটা কি মানে নেওয়া তো সহজ ছিল না তোমার জীবনে, যে আসলে মানে কিভাবে হঠাৎ করে মনে হলো যে না আমি মানবিকে ভালো করবো? মানবিকে ভালো করবো এই কারণে যে আমি স্কুল থেকে বলি আমি স্কুলে বাংলা খুব ভালো পারতাম। দেখা যায় যে জিএসসি তে আমাদের 30টা এমসিকিউর মধ্যে আমি 30টা পারছি, এটা কেউ পারে না আমাদের বোর্ড পরীক্ষার সময়। তাছাড়া হচ্ছে আমি কলেজের বললাম তো আমার স্কুলের প্রতিটা শিক্ষক আমার খুব ভালোবাসতো। সে জায়গা থেকে তারপর হচ্ছে যখন কলেজে গেলাম, কলেজে যাওয়ার পর আমাদের একটা বাংলা অলিম্পিয়াড ছিল। সেই অলিম্পিয়াডে আমি ফার্স্ট হয়েছিলাম, আমাকে 5,000 টাকা কলেজ থেকে পুরস্কার দেওয়া ছিল। তারপর হচ্ছে দেখি যে বাংলা খুব আমি ভালো পারি, ইংলিশ আমার আগে থেকেই ছোট থেকেই বেসিক ক্লিয়ার আছে, সাথে যদি আমি শুধু মানে জেনারেল নলেজটা আমি এড করতে পারি আমি খুব ভালো করতে পারবো। দেখি যে আমার জন্য এটা সব থেকে স্ট্রং পয়েন্ট হয় এটা, ঠিক আছে। যেহেতু আমি ওদিকে বলছিলাম যে বায়োলজি আমার খুব একটা ভালো লাগে না, আবার হচ্ছে আরো অনেক সমস্যা ছিল, আবার আমি ইউটিউবে আসে অনেক ঘাটাঘাটি করতাম যে আসলে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে মানে আর্টস থেকে পড়লে কি করা যাবে, ভবিষ্যতে কি করা যায়, কোন সেক্টরে যাওয়া যায়। তো সেই সময় আমি বলি আমার মানে বাসায় ম্যানেজ করাটা মানে সহজ হয়েছিল একটা ভিডিও দেখে, সেটা হচ্ছে সাইফুর স্যার, আমরা যেটাকে চিনি ইংলিশের। হ্যাঁ, উনি কিন্তু বুয়েটে ত্রিপলি নিয়ে পরে ঢাবিতে আইবি এর টিচার ছিল সম্ভবত। তো উনি একটা কেরিয়ার নিয়ে হচ্ছে একটা ভিডিও আছে না, তো এই ভিডিওটা আমি দেখার পর আমি বাসায় দেখাই যে আমার আশেপাশের যে ইওনো বা হচ্ছে ডিসি থেকে শুরু করে অনেক বড় বড় পর্যায়ে যারা আছে তাদের বেশিরভাগই আর্টস ডিপার্টমেন্ট থেকে, অ্যাডমিন ক্যাডার বলি অথবা পুলিশ সব জায়গায় দেখা যায় বেশিরভাগ থাকে যে আর্টস থেকে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ঘুরে ফিরে সবাইকে বিশেষ দেওয়ার লাগে, অথবা সরকারি চাকরির পিছনে ঘুরে বেড়াতে লাগে, অথবা সে 4 বছর ধরে যে পড়লো আর কি, সেই পড়া থেকে মানে ফিজিক্সের যে এত সূত্র মুখস্থ করলো, এত কিছু করলো, দেখা যায় যে মানে সরকারি চাকরিতে যায় খুব একটা আসে না এগুলা। ওই বাংলা ইংরেজি জিকে বা এমনি হালকা কিছু বিজ্ঞান থেকে প্রশ্ন আসে। তো আমি দেখলাম যে না ঠিক আছে, সবকিছু বাস্তব কথা। সেই অনুযায়ী বাংলা কলেজে খুব ভালো পড়তাম। তো দেখা গেছে যে আমাদের এইচএসসি দেওয়ার পর থেকে শুরু করে বাংলা যেদিন পরীক্ষা দিচ্ছি আমি এডমিশনের আগ দিন পর্যন্ত আমি বাংলা বোর্ড বই খুলিনি। মানে এটা আমার এতটাই স্ট্রং ছিল, মানে প্রতিটা লাইন প্রায় একদম মুখস্থের মতো ছিল, আমি একদম খুলিনি বাংলা বোর্ড বই খুলিনি আমি। আর হচ্ছে তারপরে হচ্ছে আমি বাসায় বলি যে আব্বু আমি যেহেতু মানবিকে পরীক্ষা দিব তো ফোকাস অনেক ভালো। তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে পড়তে চাও, এই ডিসিশনটা কখন নিয়েছিলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই? আমার যখন আমি যে বের হয়ে আসলাম, যে সবাই যখন বলা শুরু করলো যে এর দ্বারা কিছু হবে না বা তুমি কি করতেছো, তখন আমার মনে হয়েছিল যে রেস করার জন্য যেমন একটা ট্র্যাক দরকার হয়, আমি হয়তো বা রেল লাইন যখন একটা লাইন দিয়ে যায় তখন সে লাইন থেকে যখন বিচ্যুত হয়ে যায় আবার লাইনে ওঠাটা জরুরি। তো লাইনে কিভাবে উঠা যায়, আমার জন্য কোনটা সহজ, ঠিক আছে, আমার জন্য কোনটা ভালো হবে, যেহেতু আমি মুখস্থ বিদ্যার তুলনামূলক অনেক ভালো ছিলাম, ওগুলা পারি, ঠিক আছে, সায়েন্স সাবজেক্ট পারি, কিন্তু এটা আমি মানে একটু বেশি আর কি আমি পারতাম আর কি, মুখস্থ বিদ্যা যেগুলো এগুলো আমার খুব ভালো হতো। তো তখন থেকে ডিসিশন নেই যে না আমার জন্য সব থেকে বেস্ট অপশন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আর কি প্রিপারেশন নেই। আমি ফোকাস দিনাজপুর ব্রাঞ্চে ভর্তি হওয়ার আগে আমার বাবা বলছিল যে ঠিক আছে তুমি তো ভালোই করলা এসএসসিটা, সায়েন্স থেকে তুমি পড়লা গোল্ডেন পাইলা, ঠিক আছে, তোমার মানবিকে যাই কি করবা, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। আমি বলি না বাবা আমার দ্বারা আমি যাবো না, আমার পূর্ব অভিজ্ঞতা ভালো না ঢাকা যাওয়ার, ঠিক আছে, আমি চাই না, আমি যাই আবার ব্যাক করে আসি। তো আমার বাবা বলে ঠিক আছে তাহলে তুমি প্রিপারেশন দাও। তো আমি আমার হচ্ছে ফোকাস দিনাজপুর ব্রাঞ্চে আমি ফোন দিই। তো আমি এসএসসি দেওয়ার পর আর কি খুঁজে পাই আমাদের দিনাজপুরে যে বিভিন্ন কোচিং সেন্টার আছে, যে কোন কোচিং সেন্টারটা আমার জন্য ভালো।
আমি যাই কথাবার্তা বলি। তো ফোকাস দিনাজপুর ব্রাঞ্চে আমি একদিন রাতের বেলা 10টার দিকে ফোন দিই। তো আমাদের পরিচালক ভাই রিয়াজুল ভাই ফোন ধরে বললাম, ভাই আমার এমন এমন সমস্যা ছিল, এমন সমস্যা থেকে আমি এখন এদিকে পরীক্ষা দিতে যাচ্ছি। তখন বলে ঠিক আছে তুমি আমার সাথে আসো, আমার সাথে সরাসরি কথা বলো। তো ভাইয়ের সাথে সরাসরি কথা বললাম। খুব ওই দিন মানে খুব হেল্প করছে ভাই আমার ওদিন, মানে মানসিক ভাবে আর কি। মানে আমার যেন গোল একটাই থাকে, মানে আমি যেন চেঞ্জ না করি মাইন্ড, যে আমি ঠিক আছে 2 মাস পড়লাম মানবিকের জন্য, মানে ডিউর বি ইউনিটের জন্য আমি পড়লাম, তারপরে না ভালো লাগছে না, আমি যেন আবার চলে যাই। হ্যাঁ, এমনটা যেন না হয় আর কি, আমার মাইন্ডসেট যেন ঠিক থাকে। এটা নিয়ে রিয়াজুল ভাই অনেক কথা বলছিল সেদিন আমার সাথে। তো ভাইয়ের সাথে মানে তুমি যে ডিসিশন নিবা একটাই নিবা, যেটা নিবা ওইটাই নিয়ে তোমাকে সামনের দিকে যেতে হবে। ওকে, ভেরি গুড। এটাই আসলে হওয়া উচিত। মানে আমরা বলি না একজন শিক্ষক যে গাইডলাইন দেয়, যে গাইডলাইন এক্স্যাক্টলি। তারপর একদম শুরু দিকে আমি ভর্তি হয়ে যাই ফোকাস। ভর্তি হওয়ার পর ক্লাস করা শুরু করি। ক্লাস করা শুরু হওয়ার পর তুমি কি আসলে জানতে অথবা তুমি কি বিশ্বাস করতে পারতে যে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পাবে? আমার মানে আমি যখন আবার 24 বছরের সাথে কলেজে ভর্তি হলাম, তখন দেখলাম যে রেজাল্ট ভালো করতেছে, ঠিক আছে। তো এই কনফিডেন্সটা আমাদের ছিল যে, আর হচ্ছে বললাম না যে ক্লাস 7 এ আমি ওয়েটিং থেকে চান্স পাই হচ্ছে প্রথম হয়েছিলাম। তো আমার মধ্যে এই বিশ্বাসটা ছিল যে আমি যেখানে যাই আমি ভালো কিছু করতে পারবো, যদি আমার বেস্টটা দিই আমি, ঠিক আছে। আমি যেখানে যাই আমি ভালো করতে পারবো। আমার বেস্ট দেওয়াটা হচ্ছে মানে মেন কথা। এখন পরিবেশে আমার সাথে খাপ খাওয়াচ্ছে কিনা সেটা হচ্ছে মেন কথা। এই জন্য আমি কিন্তু ঢাকায় যেন কোচিং করতে আসিনি, দিনাজপুরে কোচিং করছি, আমার বাবা মার সাথে থেকে কোচিং করছি। তার মানে হলো তুমি আসলে দেখিয়ে দিয়েছো যে পরিবেশের মানে আমার পরিবেশ চেঞ্জ না করে অনেকে বিশ্বাস করে যে ঢাকায় এসে কোচিং করলে আসলে ভালো করা যাবে, কিংবা ভালো সাবজেক্টে পড়া যাবে, অথবা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে, না হলে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে না। এটা অনেকে বিশ্বাস করে। সেই জায়গা থেকে আসলে তুমি জানতে যে আসলে ঢাকায় গেলে ওটা আমার জন্য কল্যাণকর হবে না, কারণ এরা পূর্ব অভিজ্ঞতা তোমার আছে। নতুন করে যাই পরিবেশের সাথে খাপ খাওয়ানো, যেহেতু আমাদের সময় থাকে না, 3 মাসের মতো সময় থাকে, 3 থেকে 4 মাস। এখন যাই এখন নতুন করে পরিবেশের সাথে খাপ খাওয়ানো, আবার দেখা যায় অনেকে অসুস্থ হয়ে যায়, 15-20 দিন চলে যায়। আবার দেখা যায় যে ঢাকা আসার পর নাকি ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক আছে, আজকেও জায়গায় কালকেও জায়গায়। তো সেই জায়গা থেকে আমি আমার বাসায় ছিলাম, বাবা মা দেখতো যে পড়ালেখা করতেছি কিনা। ফোকাসে যে আমাদের ক্লাসগুলোতে খুব পড়তাম। আর বিশেষ করে আমার যেহেতু বাংলা ইংরেজি আমার ঠিক আছে, কমপ্লিট আছে, ঠিক আছে, কিন্তু আমার জিকে তো আমি জানি না। তো আমি আশফাক ভাই ক্লাস নিতে আমাদের দিনাজপুর ব্রাঞ্চে, উনিও দিনাজপুরেরই ছেলে, উনি ঢাকা ভার্সিটিতে ল নিয়ে পড়ে। তো আশফাক ভাই আমাদের ফোকাস ব্রাঞ্চে ক্লাস নিত দিনাজপুরে। ওনার প্রতিটা ক্লাস আমি করতাম। ফোকাস আমাদের রিয়াজুল ভাইকে যখন বলতাম যে ভাই আমার এই ভাইয়ের ক্লাসটা ভালো লাগেনি, উনি সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছে। পরের দিন আমরা ওই ভাইকে আর পাইনি, মানে যে ভাই ক্লাস নিতে আসছিল ওই ভাই পরের দিন আর আসে নাই আমাদের ক্লাস নিতে। তো মানে শিক্ষক চেঞ্জ করার কারিগর ছিল আসলে তুমি। আমি, আমাদের আরো ফ্রেন্ড ছিল, হিমেল টিমেল, আরো আমরা 3-4 জন ছিলাম, যে ভাই আমাদের এই ভাইয়ের ক্লাস ভালো লাগেনি। মানে পরিচালক তোমাদেরকে আসলে অনেক প্রায়োরিটি দিত আমাদের। আচ্ছা, আমরা একটু জানতে চাই প্রস্তুতির সময় সবচেয়ে কঠিন সময় ছিল কোনটা তোমার কাছে? প্রস্তুতির সময় সব থেকে মানে কঠিন সময় আমার কাছে মনে হয়েছিল যে আমার ডিসিশন মানে এক জায়গায় স্থির থাকাটা, ঠিক আছে। আর আমার বিশ্বাস ছিল যে আমি পারবো, ঠিক আছে, কিন্তু এক জায়গায় স্থির থাকাটা হচ্ছে আমার মেইন কথা। আর হচ্ছে দেখতাম যে আমার বন্ধুরা ঢাকায় এসে কোচিং করতেছে, অনেক বড় বড় কোচিং করতেছে, কিন্তু আমি দিনাজপুরে একটা কোচিং করতেছি। আমার স্যাররা আমাকে ফোন দিত, যে মানে বিশেষ করে সায়েন্সের যে স্যাররা ছিল, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি স্যাররা, স্যারদের আমি জীবনে বলি নাই যে আমি ভাই বিভাগ প্রদান করে পরীক্ষা দিব, ঠিক আছে, কারণ যদি আমি বলতাম আমার গালি দিত, আবার কথা শোনাইতো, তো যে তুমি এত ভালো স্টুডেন্ট, ঠিক আছে, তারপর তুমি কেন ওদিকে যাবা। তো মানে আমাদের সমাজে দেখা যায় যে আর্টসকে আমরা খুব মানে মানবিক বিভাগটাকে আমরা খুব অবহেলা করি, ছোট করে দেখি, যে সায়েন্স থেকে আবার আর্টসে চলে যাচ্ছে। তার মানে হলো তোমার মানে মনের সাথে আসলে বড় একটা যুদ্ধ করতে হয়েছিল। আর হ্যাঁ, কখনো কি মনে হয়েছে যে হাল ছেড়ে দিয়ে আসলে আমার দ্বারা সম্ভব না? সেটা আমার মনে হয়েছিল যেদিন আমি 24 ব্যাচের সাথে আবার নতুন করে মানে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করে, যেদিন প্রথম দিন, সেদিন আমার মনে হয়েছিল যে শিক্ষকরা, আরে তুমি না আগের ব্যাচের, ঠিক আছে। তো মানে খুব খারাপ লাগছিল যে আমি আর পড়ালেখা করবো না, বাবাকে বাসায় এসে বলে দিয়ে যে আমি পড়ালেখা করবো না। তারপর থেকে আমি 4 দিন কলেজে যাইনি। আমার বাবা হচ্ছে মানে ব্যবসা করে, তো বাবা নিয়ে যেত আমাকে। আমাদের হচ্ছে চিনি গুঁড়া চাল আমরা যেটা বলি, সেটা খুব ক্ষুদ্র ব্যবসায়। আমার বাবা যে খুব বড় ব্যবসায় তা না, তো আমাকে নিয়ে যেত আর কি ব্যবসা প্রতিষ্ঠানে। আমাদের দিনাজপুরে পুলাট আছে, ওখানে মানে প্রচুর মিল আছে, অটোরাইস মিল আছে, তো ওগুলোতে নিয়ে যেত। যাই বলতো যে এই ধানটা এত টাকা দিয়ে কিনা হয়েছে, এত টাকা দিয়ে লাভ করা বিক্রি করা হচ্ছে। আমি দেখলাম মানে আমার বাবা আমাকে এই মানে বুদ্ধিটা দিচ্ছিল যে তুমি যদি পড়ালেখা করে কোনো কিছু না করতে পারো, ব্যবসা করে ভালো কিছু করতে পারবা, ঠিক আছে, টেনশন করার দরকার নাই। যে তুমি যে টেনশন নিচ্ছ যে পরীক্ষা দিব কিনা, ঠিক আছে, সেই টেনশন একদমই করার দরকার নাই। তুমি শুধু আগায় যাও, আমি তোমার পিছনে আছি, ঠিক আছে। মানে এত কিছু করার পর নটরডেম কলেজ ছাড়া দিয়ে চলে যাওয়ার পরও বাসা থেকে আলাদাভাবে কোনো প্রেশার আমাকে দেওয়া হয়নি। তার মানে আমরা পরিবার থেকে তুমি বড় একটা সাপোর্ট পেয়েছো। আচ্ছা, আমরা যদি জানতে চাই যে সবচেয়ে তোমাকে অনুপ্রেরণা বেশি দিয়েছে কে, মানে অথবা কোন জিনিসটা তোমাকে অনুপ্রেরণা? আমার মা আমাকে সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছে। মানে আমার বাবা যদি কোনো কারণে একটা বকাও দিছিল, ঠিক আছে, মানে বকা দিয়ে থাকে, আমার বাবাকে বলতো আপনি জানতো, রুম থেকে জানতো, ঠিক আছে,
হ্যাঁ, ও ওখানে রুমে থাকতে দেয়। তাহলে সবচেয়ে বেশি সাপোর্টিভ ছিল তোমার মা, আমার মা ছিল সবথেকে মানে মেন্টাল যে সাপোর্টটা, অনুপ্রেরণা, মানসিক যে সাপোর্টটা, এটা মা দিয়েছে। মা সবথেকে বেশি দিয়েছিল। এবং মানে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এখানে সবথেকে অনুপ্রেরণা দিয়েছিল আমার কোচিং এর হচ্ছে আপনার আশফাক ভাই, সিয়াম ভাই, বিপ্লব ভাই, ফখরুল ভাই, মানে আমার কোচিং এর রিয়াজুল ভাইরা, ঠিক আছে। ভাইরা আমাকে মানে বলছিল যে ঢাকা ভার্সিটি অনেক ভালো, সমাজে যেভাবে দেখা হয় তার থেকে অনেক ভালো আমাদের ঢাকা ভার্সিটি। আর হচ্ছে স্কুলের হচ্ছে কলেজের যে শিক্ষকদের সাথে আমি মানে গিয়েছিল আমার মানে যাদের সাথে আমি কথা বলতেছিলাম যে ভাই আমি মানে স্যার আমি চেঞ্জ করতে যাচ্ছি, তো ওই স্যাররাও আমাকে বলতো যে তোমার জন্য তাহলে ঢাকা ভার্সিটি সব থেকে বেস্ট হবে অপশন। তুমি এই যে যখন এটা ফার্স্ট ইয়ারে যখন ব্যর্থতা হলো তোমার, 2 মাস তুমি দেখলে যে আসলে পারছো না, এরপর যখন তুমি আবার বাড়িতে গেলে, বাড়িতে পরিবেশ, তোমার আত্মীয় স্বজন যেভাবে তোমাকে টর্চার করলো মানসিক ভাবে, সেইখান থেকে আসলে তুমি এই ব্যর্থতা থেকে তুমি কি শিখেছো আসলে? শিখেছি যে বাস্তবতা, ঠিক আছে। এতদিন ধরে মানে খুব ভালো মার্ক পেতাম, খুব ভালো পজিশন করতাম, সবাই খুব মানে মাথার উপরে তুলে রাখছিল, কিন্তু হঠাৎ করে মাথা থেকে ফেলে দিয়ে একদম মাটিতে ফেলে দিল। যেমন বললাম যে আমার স্কুলের প্রত্যেকটা শিক্ষক এবং প্রত্যেকটা কর্মচারী আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি যেদিন আমার প্রশংসাপত্র নিতে যাই কলেজে, স্কুলে আমার একটা প্রশংসাপত্র লাগছিল কলেজে ভর্তির জন্য আর কি, নতুন যে কলেজে ভর্তি ছিলাম হলিল্যান্ড কলেজে দিনাজপুরে, সেই কলেজে ভর্তির জন্য আমাকে একটা প্রশংসাপত্র লাগতো। তো আমি যেটা স্কুলে নিতে গেছিলাম, আমি যে ছেলে আমাকে দেখলে সব স্যার মানে খুব ভালোবাসতো, আদর করতো, আমি সেদিন লুকায় গেছি স্কুলে লুকায় গেছি, শুধু যে আমাদের অফিসের যিনি সহকারী ছিল ওনাকে বলি যে আমার প্রশংসাপত্র লাগবে, উনি আমাকে সিগনেচার দিয়ে আমার প্রশংসাপত্রটা নেয়, আমি চোখ দিয়ে কান্না করতে করতে আমি বেড়ে চলে আসছি স্কুল থেকে। কোনো শিক্ষকের সাথে আমি দেখা করেনি সেদিন। তারপর থেকে আমি 3 বছর আমার স্কুল যাইনি। এই ঢাকা ভার্সিটি রেজাল্টের পর তারপর সম্ভবত 2 দিন পর আমি স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পর স্যাররা তো খুব খুশি, বলছে আমরা ভাবছিলাম তুমি তো শেষ, তোমার দ্বারা সম্ভব না, বলছে পাগল হয়ে গেছে, ঠিক আছে, নটরডেম স্যার এসে দিনাজপুরে পড়তেছে, আমরা ভাবছিলাম এমনটা যে তুমি পাগল হয়ে গেছো, তোমার দ্বারা সম্ভব না, কিন্তু তুমি যে আবার ঢাকা ভার্সিটিতে আসছো এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা, আমাদের ছাত্রদের জন্য একটা অনুপ্রেরণা। তো মানে মানুষ চাইলে আসলে পারে, সে চাই যে না আমি আসলে ঘুরে দাঁড়াবো। আচ্ছা, তুমি এই যে গ্যাপ দিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছো, এই যে ঘুরার মানে তুমি যে জার্নিটা করলে, তোমার কাছে সবচেয়ে মানে মনে হয় কোন সিদ্ধান্তটা তোমার জন্য আসলে সঠিক ছিল? কিংবা আমার কাছে সবথেকে সঠিক সিদ্ধান্ত ছিল যে ওই আমি যে বললাম যে বুয়েটের টপ 100 আমি চিন্তা করতাম না, সেটা থেকে বের হয়ে আসাটা, ঠিক আছে, সবকিছু মানে আশেপাশে সবকিছু নিয়ে চিন্তা করা, বা ভার্সিটির যে ক্লাসগুলো হয় বা সাবজেক্ট গুলো নিয়ে চিন্তা ভাবনা করা, যে এই সাবজেক্ট গুলো নিয়ে পড়লে কি হয়, ঠিক আছে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে সব থেকে বড় আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল। যদি আমি আবারও বায়াস থাকতাম যে বুয়েটের টপ 100 এর মধ্যে থাকতে হতো, অথবা দেখা যেত আমার এখন কথা হইতো না। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো বিষয়। আমাকে একটু বলো, যখন তুমি হ্যাবিটে চান্স পেয়েছো, যখন নিউজটা পেয়েছো, খবরটা শুনেছো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তখন তোমার অনুভূতি কেমন? আমি হচ্ছে তার আগে ঢাকা ভার্সিটি যখন রেজাল্ট আমাদের মার্চের 6 তারিখ, যে ওয়েবসাইট কিন্তু 6টার সময় রেজাল্ট দিবে, তখন বাজে 5:55 কি 56। আমি করছি যদি ভাই বললো যে রেজাল্টের কি করবো, তখন রেজাল্ট তো দিয়ে দেওয়ার কথা। তো 6টা না বাসলেও আমি ঢুকে যাই ওয়েবসাইটে, ঢুকে যাই দেখি আমার 583 পজিশন, ঠিক আছে। আমি ভাবছিলাম আমার আরো একটু ভালো করা যাবে, যদি আমি বললাম না যে আমি দেখা গেছে যে 2 দিন পড়ছি, 5 দিন ঠিক মতো পড়ালেখা করে, আমি যদি এই গ্যাপটা না দিতাম আমি আরো ভালো করতে পারতাম ভর্তি পরীক্ষায়, কিন্তু এই গ্যাপটা মানে ওই একটা গ্যাপ হয়ে গেছে আর কি। মানে হলো আমরা তোমার এই থেকে সিদ্ধান্ত নিতে পারি, অথবা আমরা জুনিয়র সেটা বলতে পারি যে অ্যাডমিশন সময়টা আসলে সম্পূর্ণ সময়টাই কাজে লাগানো উচিত। আমার কাছে যখন আমার মানে একটু কষ্ট লাগে যে আমি কেন পড়লাম না বাকি সময়টা আমি কেন কাজে লাগালাম, মানে যে বললাম না শুরুতে আমি ক্লাস 7 যেভাবে পড়ালেখা করছিলাম ওইভাবে যদি এখন পড়ালেখা করতাম, ঠিক আছে, আমি অনেক ভালো করতে পারতাম, আরো পজিশন দেখা যেত যে এখানে ঢাকা ভার্সিটিতে অথবা টপ 10 এর মধ্যে ঢুকে যেতাম। তুমি সর্বপ্রথম কার সাথে এই তথ্যটা শেয়ার করো? সাথে সাথে আমি মানে আমার পাশে দোতলা, তো আমি দোতলা থাকতাম, একা থাকি আর কি, আমি বাসায় কেউ থাকে না দোতলায়, আমি একা থাকি, আর নিচতলায় আমার বাবা মা থাকে। তো আমি নিচতলায় গেছি, যাই আম্মুকে বলে আম্মু আমার তো ঢাকা ভার্সিটি হচ্ছে কি তোর রেজাল্ট না 2 দিন পরে দেওয়ার কথা, আমি দিয়ে দিছি আজকে, বলছে আলহামদুলিল্লাহ। রমজান মাস, আমার খালি ইফতারি করার পরপরই কিন্তু নামাজের পরপর রেজাল্টটা দিয়ে দিছিল। তো তারপরে আম্মু বাবাকে ফোন করে বলছে তোমার ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, আমার পরে ওটার রেজাল্ট না পড়ে রেজাল্ট দিয়ে দিছে, ঠিক আছে। তারপরে আমার বাবার সাথে বাজারে গেছিল, মানে ইফতারি করে নাস্তা করে বাজারে গেলে আবার তারাবি নামাজের সময় চলে আসে বাসায়, তো ওই যে মাঝখানে জিজ্ঞাসা ওই সময় রেজাল্টটা দিছিল, তো বাবার সাথে বাসায় চলে আসলো, আসে রেজাল্ট দেখলো, ঠিক আছে,
বললো যে ভালো করছো। আর আমি আরেকটা বলবো যে ফোকাস দিনাজপুর নিয়ে, যে আমরা হয়তো বা মানে ফোকাসের ব্রাঞ্চ গুলো নিয়ে কথা বলবো, যে আমরা হয়তো বা দেখি যে সবাই মনে করে যে ঢাকাতে গিয়ে কোচিং করলেই মনে হয়ে যাবে, কিন্তু না, আমাদের ফোকাসের প্রতিটা ব্রাঞ্চে কিন্তু ঢাকা ভার্সিটির স্টুডেন্ট যায় পড়ায়, অন্য কোনো ভার্সিটির স্টুডেন্ট যায় কিন্তু পড়ায় না। তো আমাদের যে ভাইগুলো ক্লাস নিয়েছিল অনেক মানে ভালো ভালো ক্লাস নিত। ভাইদের কি বলবো, মানে ঢাকায় যে সার্ভিসটা পায় একজন স্টুডেন্ট, আমি মনে করি দিনাজপুর ব্রাঞ্চেও সেম সার্ভিসটা পাইছে আমাদের সময়। হ্যাঁ, তো এটার জন্য আমি মানে ফোকাসের যে পরিচালক ছিলাম রিয়াজকে খুব ধন্যবাদ দিব, যে উনি সব ব্যবস্থা করছিল আর কি। বললাম না, আমাদের যদি পছন্দ না হয় শিক্ষক, উনি চেঞ্জ করে দিচ্ছে, যে ঠিক আছে ওই ছাড়া আসবে না, পরের দিন থেকে ওই ছাড়া আমরা দেখিনি আর কি। এমন হয়েছিল আমাদের 2টা ক্লাসে, এমন হয়েছিল আমরা 2টা সার্কিট চেঞ্জ করছিলাম এভাবে। তো আচ্ছা, এখন যদি তোমাকে বলি তুমি পিছনে ফিরে তাকাও এবং তাকে যদি পেছনে ফিরে তাকাও তুমি, তাহলে তুমি নিজেকে কি বলবে? আমি বলবো যে অসমাপ্ত গল্পটা সমাপ্ত করতে চাইবা। যে ঢাকায় আসার পরে যে গল্পটা আমার অসমাপ্ত হয়ে গেছিল, যে শেষ করতে পারিনি যে গল্পটা, সেই গল্পটা আমি এবার আবার ঢাকায় আসছি, এবার ইনশাল্লাহ সমাপ্ত করেই তারপর দিনাজপুর ফিরবো। আচ্ছা, তুমি কি মনে করো তোমার এই যে যে তুমি চলার পথে যে সকল প্রতিবন্ধকতা হয়েছিল, যে ঢাকায় যেতে হবে, নাটোরে পড়তে হবে, দিনাজপুর শহরে পড়ে কিছু হবে না, এই যে যে সিস্টেম, এই যে মানুষের মন মানসিকতা, এটাকে আসলে পরিবর্তন করা দরকার আছে? অবশ্যই পরিবর্তন করা দরকার। আমার মনে হয় যে একজন স্টুডেন্টের জন্য যেটা ভালো, সে যেটা ভালো মনে করে তাকে সেদিকে আগানো উচিত। আমি যদি বলি যে আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সায়েন্সের ভাষা বলি, কাজ বলতে আমরা বুঝি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু যদি সরণ হয় তাহলে হচ্ছে কাজ হয়। তো বাসায় যখন আমাদের কোনো কাজ করতে বলা হয়, যেমন মা যদি বলে তরকারি ওটা আনে দাও, এটা আনে দাও, বাসা থেকে যদি কোনো বলে যে এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, দেখি যে খুব একটা ভালো লাগে না, 2 একবার করার পরে আমি করবো না, ঠিক আছে। আবার আমরা যখন খেলাধুলা করি তখন কিন্তু আমরা কাজ করি, ঠিক আছে। বা আমরা যখন সুইমিং করি, ঠিক আছে, সুইমিং পুলে যাই সুইমিং করি, বা খেলাধুলা করি, ফুটবল ক্রিকেট খেলতে আমি খুব ভালোবাসি। আমি আমার স্কুলের মেন টিমের ফুটবলার ছিলাম। আমার ওজন যদি এখন বাড়ে গেছে সেই 3 বছর খেলাধুলা না করার কারণে, কিন্তু সে সময় খুব ফিট ছিলাম এবং হচ্ছে আমি স্কুলের মেন টিমের ফুটবলার ছিলাম। তো আমার খেলাধুলা করতে প্রচুর ভালো লাগে, কিন্তু বাসায় কাজ করতে ভালো লাগে না। এখন যদি আমাকে জোর করে বাসায় কাজের মধ্যে ঢুকাই দেওয়া যায়, ঠিক আছে, আমার দ্বারা তো সম্ভব না, কিন্তু আমাকে যদি খেলতে দেওয়া হয় আমি খুব ভালো খেলতে পারবো। তো এই হচ্ছে সমস্যা, মানে মেন কথা আর কি, যে স্টুডেন্টকে যেটা ভালো লাগবে, আমার এই কাজটা করতে ভালো লাগছে, আমি এদিকে যাব। আমার গ্রাফিক্স এর প্রতি খুব আশা, মানে আমি আসক্ত, আমি ডিজাইনিং খুব ভালো পারি, আমি সেদিকে যাব। এখন দেখা যায় যে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করা যায়, ঠিক আছে। আবার দেখা যায় যে কেউ যদি, আমি খেলতে খুব ভালোবাসি, আমি বলবো যে আমার স্কুলে যে আমার ক্লাস মানে ফ্রেন্ড ছিল, সে আমাদের ক্লাস 8 থেকে আমাদের স্কুল টিমের ক্যাপ্টেন, ঠিক আছে, ক্লাস 8 থেকে, তার মানে খুব ভালো খেলে। 9-10 এর ভাইদের কথা বাদ, ওদেরকে কাটায় সে ক্লাস 8 থেকে ক্যাপ্টেন স্কুলের। তো সে এখন তো অনেক খুব ভালো খেলতো, কিন্তু আমরা দেখা যায় যে তাকে বাসা থেকে খেলতে দেয় নাই, ঠিক আছে। পড়ালেখা খুব একটা ভালো না, কিন্তু তাকে যদি বাসা থেকে খেলাধুলা করতে দিত, আমার মনে হয় সে আরো অনেক ভালো করতো, ভালো জায়গায় যেত। সিস্টেমটা হলো এমন যে তুমি যে বাবা মার যে উদাহরণটা দিলা, যে মা কোনো কাজের কথা বলছে, একটা জিনিস যদি রান্না করার সময় যদি কোনো কাজের কথা বলে, মানে 3টা জিনিস আনতে বললেই চতুর্থবার আর মনে ভালো লাগে, ইচ্ছা করে না যে আমি কাজটা করি। কিন্তু আমি অপর দিকে যখন আমি ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, আমি যদি আমার 10 বার অথবা 20 বারও বল যদি সীমানার বাইরে চলে যায়, তারপরেও কিন্তু আমি 20 বার নিয়ে আসি এবং আমার একবারও মনে হয় না যে কোনোটা আমার জন্য কষ্ট হয়েছে। আসলে মানুষের ওই যে ভালো লাগা এবং ভালোবাসার উপরেই মানুষের সবকিছুই প্রাধান্য পায়। হ্যাঁ, এখন আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হলো এখন যারা প্রস্তুতি নিচ্ছে অথবা যারা ইন্টার ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে, তাদের জন্য তুমি কি পরামর্শ দিবে এই মুহূর্তে তাদের প্রস্তুতির ব্যাপারে? প্রস্তুতির ব্যাপারে বলতে মেন প্রস্তুতির জন্য যদি আমি বলি যে সে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যে ব্যাকগ্রাউন্ডের হোক, তার যেটা ভালো লাগছে সে সেটাতে যাবে। এটা হচ্ছে তার হচ্ছে মেন কথা, যে আমার এটা ভালো লাগছে আমি এটাতে যাবো। তারপর হচ্ছে যে প্রিপারেশন কিভাবে নিব, যে এইচএসসি পর্যন্ত আমি বলবো যে এইচএসসি দেওয়া আগ পর্যন্ত এইচএসসি পড়াটা খুব ভালো মতো কমপ্লিট করা, বইয়ের প্রত্যেকটা জিনিস যেন ভালো থাকে, ভালো মতো জানা থাকে। ভালো মতো যদি জানা থাকে তাহলে এডমিশনের যে 3-4 মাস সময় পাওয়া যায়, সেই সময়টাতে খুব ভালো ব্যাকআপ মানে ভালো করা যায়। যেমন আমি বললাম যে আমার যে ফ্রেন্ডটা হচ্ছে বুয়েটে এবার চান্স পেয়েছে আমার কলেজ থেকে, সে হচ্ছে কিন্তু দেখা যাবে সে কিন্তু এডমিশনের প্রিপারেশন এসএসসি লাভে নেই খুব একটা। তার মেন টার্গেট ছিল আমি বইয়ের প্রত্যেকটা জিনিস শেষ করবো। আমার হচ্ছে মেন টার্গেট হচ্ছে আমার বই, আমার এসএসসি সিলেবাস আগে ভালো মতো কমপ্লিট করবো, তারপরে আমি দেখবো যে এডমিশনে কি আছে। সেক্ষেত্রে হচ্ছে বোর্ড বইটা তো মেইন থাকবে, পাশাপাশি সহায়ক বই হিসেবে বিভিন্ন পাবলিকেশনের বই নিতে পারে। আমার মতে আমি যেহেতু পেনাসের বই পড়ছিলাম, আমার কাছে পেনাসের খুব হেল্পফুল ছিল, তো পেনাসের বইটা সে নিবে। নেওয়ার পরে তার প্রসেসটা থাকবে এইভাবে যে আজকে কলেজে আমাকে কি পড়ানো হইলো, কলেজে যে টপিকটা পড়ানো হয়েছে এই টপিকসে আমার এই পাবলিকেশনে কি কি আছে, আমার কোন প্যাটার্নে কোশ্চেনটা আসতেছে, কোন প্যাটার্নে আমাকে পড়ানো লাগবে, এই ধারণাটা শুধু সে নিবে।
ঠিক আছে, কারণ সবকিছু যদি পড়তে যায় তখন দেখা যাবে যে হচ্ছে না, আচ্ছা, সে নিজের ডিপ্রেশনে পড়ে যাবে। ওই জন্য যতটুকু টপিক সে শুধু আছে কলেজে পড়েছে, অতটুকু টপিক আছে সেই জন্য এইদিকে দেখে যে এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে, প্রশ্ন। এবং সেগুলা অনুযায়ী যে প্রশ্নগুলো আসছে ওগুলো সে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে আমি মনে করি তার এইচএসসি প্লাস এডমিশন অনেকটা আগে যাবে। আচ্ছা, তুমি কিভাবে তোমার ভবিষ্যতে তোমার নিজের এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাও? আমার অভিজ্ঞতা কাজে লাগাতে যে হাল ছাড়া যাবে না, যেহেতু আমি একবার আসে অভিজ্ঞতা অর্জন করে গেছি যে জীবন মানে কি, জীবনের মানেটা কি, সেটা যেহেতু আমার একবার হয়ে গেছে জানা, তো আমি চাই যে হাল ছাড়া যাবে না, হালটা ধরে রাখতে হবে। আচ্ছা, তুমি তোমার এই জীবনকে, তোমার অতিবাহিত জীবনকে এক লাইনে যদি বর্ণনা করতে বলো? সফল হয়েও ব্যর্থ আমি। আচ্ছা, সফল হয়ে ব্যর্থ কিভাবে? কিভাবে, যে শুরুতেই বললাম যে বাবা চাইছিল যে মেডিকেলে পড়বে, আমার ছেলে ডাক্তার হবে। তারপরে আমি চিন্তা করতাম যে আমি বুয়েটে পড়বো, সেই দুটা বাদ দিয়ে আসে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছি, এবং বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ আমরা যেটা পড়ে থাকি সব থেকে বড় বিদ্যাপীঠ, সেখানে চান্স পেয়েছি। এটা আমার জন্য সফলতা। কিন্তু আমার বাবা মামার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা হয়তো বা আমি পূরণ করতে পারিনি, এদিক দিয়ে আমি হয়তো ব্যর্থ, সফল হয়েও কিছুটা ব্যর্থ। আমরা চাই যে ভবিষ্যতে পিতামাতাকে খুশি করার মাধ্যমে এবং তাদের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে এই ব্যর্থতা গুছিয়ে নেবে ইনশাআল্লাহ। যে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য, এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তোমার প্রতি। সেই সাথে দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, জীবন মানে হলো থেমে যাওয়া নয়, জীবন মানে হলো হোঁচট খাওয়া আবার ঘুরে দাঁড়ানো। ব্যর্থতা আসবে, কিন্তু তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। আজকে তুমি এই ব্যর্থতা থেকে যদি শিক্ষা নাও এবং ঘুরে দাঁড়াও, তাহলে তুমিও সফলতা অর্জন করতে পারবে। আমরা চাই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করো, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো এবং পিতামাতার স্বপ্ন পূরণ করো। তোমরাও দেখিয়ে দাও, না রায়হান ফারুক পেরেছে, আমিও পারবো। যদি একটা উক্তি যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে জীবন নাটকের চেয়েও নাটকীয়। নাটকে আমরা যা দেখে থাকি, ড্রামা যা দেখে থাকি আমরা, তার থেকেও অনেক নাটকীয়। জীবনটা একটা নাট্যমঞ্চ, এই নাট্যমঞ্চে যে ভালো করবে, যে নিজের সর্বোচ্চটা দিবে, সে ভালো করবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।